শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজনে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতিতে এবার প্রথম ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সাবিক কেন্দ্রে ক ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন ৩০০ সহস্রাধিক শিক্ষার্থী। দেশের ৭০০ কিলোমিটার পথ অরক্ষিত ও অনিরাপদ, ভয়ঙ্কর ৯৭টি স্পটের মধ্যে সিলেট বিভাগে ৭টি। করোনা প্রতিরোধী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৭,৯০,০০০ ডোজ টিকা আসছে দেশে। শনিবার বিকেলে টিকা বহনকারী বিমান জার্মানি থেকে পৌঁছাবে ঢাকায়। সিলেট উইমেন্স চেম্বারের ৫ দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সনদপত্র বিতরণ। ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের প্রণোদনা দিচ্ছে সরকার, জানালেন বক্তারা। দেশে করোনায় আরও ২১ জনের প্রাণহানি, ৮৪৭ জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন ৯৬০ জন। সিলেটে করোনায় একজনের মৃত্যু, নমুনা পরীক্ষায় শনাক্তের হার নামল ২% নিচে। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে এবার প্রথম ঢাকার বাইরে প্রতিটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩০০ সহস্রাধিক শিক্ষার্থী। করোনা পরিস্থিতিতে ঢাকায় গিয়ে সারা দেশের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ছিল খুবই ঝুঁকির। করোনা সংক্রমণের কথা চিন্তা করে এবার প্রথম দেশের বিভাগীয় ৮টি শহরে অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। সকাল থেকে সিলেট বিভাগের শিক্ষার্থীরা ভিড় করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সিলেটে পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। বিভাগীয় শহরগুলোতে পরীক্ষার আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরাও। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমেছে বলে মনে করছেন তারা। আসলে আমরা যদি ঢাকায় গিয়ে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে যাইতাম তাহলে হচ্ছে গিয়ে সেক্ষেত্রে দেখা যেত ওইখানে যাওয়ার সময় যে ভোগান্তিটা মূলত হচ্ছে গিয়ে আমাদের প্যারেন্টসরা যেটা মানে ভোগান্তিটা ভুগতেন, ইভেন ওইখানে যাওয়ার পর যে এক্সাম হলে আসলে ঠিকমতো পৌঁছাতে পারবো কিনা জ্যামের কারণে, তো ওই সব মিলে আসলে এই ভোগান্তিটা অনেকাংশেই কমে গিয়েছে আপনার ওই যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা আমরা সিলেটে দেওয়ার কারণে। আর ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা করোনা কন্ডিশন, সো আমার কাছে মনে হচ্ছে যে আসলে এটা অনেক বেটার একটা উদ্যোগ। ঢাকা ইউনিভার্সিটির এক্সামটা আমরা ঘরের পাশেই বসে দিতে পারছি। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষাটা আমরা এখানে বসে দিতে পারছি, এতে করে পরীক্ষার্থীরা যারা নিশ্চিন্তে এখানে এসে পরীক্ষা দিতে পারছে, আর সাথে আমরা যারা মানে ঢাকা থেকে যারা আসার কথা বা ঢাকায় গিয়ে পরীক্ষা দেওয়ার কথা, ওই যে ভোগান্তিটা, ওই ভোগান্তিটা আসলে নাই, ফলে সবাই আর কি শান্তিতে একটু রিল্যাক্স হয়ে পরীক্ষা দিতে পারছে। নিঃসন্দেহে একটা ভালো, কারণ আগে তো মনে করেন আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেলে ছেলেমেয়েরা নিয়ে ঢাকা যাইতে হয়েছে, অনেক কষ্ট করে জার্নি করে যাইতে হয়েছে, অনেক টাকার অপচয় হয়েছে। এখন তো এই সমস্যাটা নাই। এখন তো আমরা বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার যারা আছে, আমরা প্রতিদিনই আমরা যার যার বাসার থেকে বা যার যার শহর থেকে আমরা এখানে পরীক্ষা ব্যবস্থা করতে পারতেছি। বিগত ২ বছর করোনার কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারে নাই। ২ বছর পরে পরীক্ষা হওয়াতে ছাত্ররা ঈদের উচ্চসময় আনন্দ নিয়ে পরীক্ষা হলে ঢুকেছে, এবং সরকারকে অবশ্যই এটা ধন্যবাদ জানানোর দরকার যে বিভাগ অনুযায়ী পরীক্ষাটা দেওয়ার জন্য। এতে গিয়ে অভিভাবকরা অনেক অর্থনৈতিক সাশ্রয় হয়েছে, এবং ছাত্রছাত্রীরা এই যে যাতায়াতের যে একটা ছিল সেটা জনবহুল কমছে, এবং সরকারের যেই উদ্যোগটা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি অভিভাবক হিসাবে অবশ্যই এটা সাধুবাদ জানাই। বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষার্থীদের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২টি বাস বরাদ্দ দেয়। বাসগুলোর মাধ্যমে পরিবহন করা হয় পরীক্ষার্থীদের। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর সহ সব ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার ছিল নিষিদ্ধ। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা করেছে সাবিক প্রশাসন। আমরা এই স্বাস্থ্যবিধিটা মাথায় রেখে, সামাজিক দূরত্ব এই বিষয়টা মাথায় রেখে আমাদের সিট প্ল্যান থেকে শুরু করে ইভেন গ্যাদারিংয়ের যে বিষয়টা, সেগুলো আমাদের নিরাপত্তারক্ষী যারা আছে তাদের দিয়ে ওটাকে আমরা মেনটেন করার চেষ্টা করছি, এবং এখন পর্যন্ত দেখতেই পাচ্ছেন চারপাশে সেটা মোটামুটিভাবে কিন্তু ওরকম সোশ্যাল গ্যাদারিংটা ওই ফর্মে নাই। ভিতরেও সিট প্ল্যানটা অভাবেই, এটা দায়িত্বে আমিই ছিলাম, সিট প্ল্যানটা অভাবেই চেষ্টা করা হয়েছে যাতে করে একেবারেই কনজাস্টেড ফর্মে আসলে ছাত্রদেরকে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করে গ্রহণ করা হয়েছে প্রথম দিনের পরীক্ষা। বাকি পরীক্ষাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণের জন্য সাবিক প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন উপাচার্য।
আমরা সিলেট বিভাগের যত শিক্ষার্থী আছে তাদের পরীক্ষাটা আমাদের শাহজালাল বিশ্ববিদ্যালয় হচ্ছে। তো পরীক্ষাটা 11টার সময় আপনার শুরু হয়েছে পরীক্ষা, 1.5 ঘন্টার জন্য পরীক্ষা, এবং খুব সুন্দর সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে। এখন করোনার যদিও সংক্রমণ একদম কমে 3% চলে আসছে, কিন্তু স্বাস্থ্যবিধিটা 100 ভাগে মানা হচ্ছে। পরীক্ষার হলে আপনারা দেখেছেন 100% শিক্ষার্থী, কিন্তু বাইরের দিকে যারা গার্জিয়ান অভিভাবক তাদেরকে তো আমরা যখন গেটের মধ্যে ঢুকে তখন আমরা কিন্তু বলেছি, তারা ঠিকই মেনেছে। ভিতরে আসার পরে 2-4 জন করে ফেলছে। তো এটা আমরা ওইভাবে কিছু করতে পারিনি, কিন্তু পরীক্ষার্থী যারা আমাদের, যাদের জন্য আজকে এই আয়োজন, তারা শতভাগ তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু পরীক্ষা। চলতি বছর 5টি ইউনিটের 7,148টি আসনের বিপরীতে মোট 3,24,340 জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন গড়ে 45 জন শিক্ষার্থী। আগে 120 নম্বরের পরীক্ষা হলেও এবার হচ্ছে 100 নম্বরের। 30 নম্বরের এমসিকিউ, 50 নম্বরের লিখিত ও বাকি 20 নম্বর দেওয়া হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর। সিলেট সহ সারা দেশে রেলপথে দীর্ঘদিন ধরে ঘটছে নানা ধরনের অপরাধ। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এসব অপরাধ কর্মকাণ্ড। প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এছাড়া রেলপথে নির্বিঘ্নে মাদক পরিবহনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ আছে। অভিযোগ রয়েছে রেলের 2,956 কিলোমিটারের মধ্যে অন্তত 700 কিলোমিটার পথই এখন অরক্ষিত। এর মধ্যে 97 স্পটকে ভয়ঙ্কর স্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্পটে প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। এই 97টির মধ্যে সিলেট অঞ্চলে রয়েছে 7টি। রেলের পূর্ব ও পশ্চিম অঞ্চলে 24 ঘন্টায় 3 শতাধিক এক্সপ্রেস, মেইল, লোকাল ও মালবাহী ট্রেন চলাচল করছে। মোট রেলপথের 700 কিলোমিটার অরক্ষিত। ওইসব এলাকায় রাতের বেলা নির্জন থাকে, এমনকি দিনের বেলায় নানা ধরনের অপরাধ হয়। বিশেষ করে রাতের বেলায় সংঘবদ্ধ অপরাধী ও ছিনতাইকারী সহ অন্যান্য দুষ্কৃতিকারী ট্রেনে হত্যার পর লাশ গুম করতে এসব অন্ধকার ও নির্জন এলাকা বেছে নেয়। পুলিশের একটি সংস্থার অনুসন্ধানে বের হয়েছে রেলের অরক্ষিত 700 কিলোমিটারের মধ্যে সিলেট অঞ্চলের ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, শায়েস্তাগঞ্জ ও ছাতক এই 7টি স্পটকে অপরাধ প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকার বেশিরভাগ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নয়। কিছু কিছু এলাকায় নিরাপত্তা নেই বললেই চলে। সংশ্লিষ্টরা জানিয়েছেন রেলওয়ের কোনো স্টেশনেই স্ক্যানিং মেশিন নেই, ফলে সন্দেহজনক যাত্রীদের তল্লাশি বা শনাক্ত করার উপায় নেই। রয়েছে জনবল সংকট। স্টেশনগুলোতে প্রবেশ ও বের হওয়ার রয়েছে একাধিক সুযোগ। তাই সব স্টেশন থেকে নির্দিষ্ট স্থান ছাড়া ওঠানামা করা যাচ্ছে। বিশেষ করে অপরাধীরা যত্রতত্র স্থান থেকে উঠছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদকের চালান নিয়ে আসছে ট্রেনে করে। সিলেটের হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলাসহ সীমান্তবর্তী এলাকা হয়ে আসা যাত্রীবাহী ট্রেনগুলোতে মাদক বহন করা হয়। সিলেট থেকে ছেড়ে আসা পারাবদ, জয়ন্তিকা, উপকূল, কুশিয়ারা, বাল্লা ট্রেনগুলো সীমান্ত এলাকায় যত্রতত্র স্টেশনবিহীন দাঁড়ায় বলেও অভিযোগ রয়েছে। কখনো আবার ধীর গতিতে চলে। ওই সময় রাস্তায় বস্তায় বস্তায় মাদকদ্রব্য ট্রেনে তোলা হয়। ত্রিপুরা সীমান্ত হয়ে আসা মাদকের চালান হবিগঞ্জ জেলা সংলগ্ন রেলপথ দিয়ে ট্রেনে তোলা হয়। সূত্র জানায় 20 জেলায় পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে। এর মধ্যে রেলওয়ে পূর্বাঞ্চলে 5টি ও পশ্চিমাঞ্চলের 15টি জেলা রয়েছে। 20 জেলার মধ্যে 70টি স্পটকে স্টোন থ্রোয়িং স্পট বা পাথর নিক্ষেপ স্পট হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব স্পটে সবচেয়ে বেশি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে সিলেট অঞ্চলের শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল উল্লেখযোগ্য। ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা এর জন্য দায়ী। কারণ রেলপথে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অনেকটা কম। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলে ট্রেনে খুব কম অভিযান চালানো হয় না। তাই এ সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ব্যবসায়ীরা গোপনে ট্রেনে করে মাদকদ্রব্য, চুরাই পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। অপরাধ বিশ্লেষক ও সাধারণ যাত্রীরা বলছেন, চলন্ত ট্রেনে পাথর ছুঁড়ে যাত্রীরা যেভাবে আহত, নিহত ও অঙ্গহানি হচ্ছেন এটা অমানবিক। মূলত রেল স্টেশনের আশেপাশে অপরাধীরা সক্রিয় থাকে। এসব স্থান থেকেই নানা অপরাধের জন্ম হয়। রেলপথকে অপরাধীরা নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা না থাকায় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাচ্ছে।
একের পর এক পাথর নিক্ষেপের ঘটনা ঘটার পর রেল কর্তৃপক্ষের লক্ষণীয় কোনো উদ্যোগ নেই। রেলওয়ে পুলিশ বলছে, নির্জন স্থানগুলোতে পাথর নিক্ষেপের ঘটনা বেশি ঘটে। এসব স্থানে সাধারণত ট্রেন থামানো হয় না, কারণ চলন্ত ট্রেন থামাতে থামাতে কয়েক কিলোমিটার চলে যায়। ঘটনাস্থলে ফিরে আসতে 15 থেকে 20 মিনিটের প্রয়োজন হয়, আর ফিরে আসলে যে নিক্ষেপকারীকে পাওয়া যাবে তারও নিশ্চয়তা নাই। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 7,90,000 ডোজ টিকা আসছে শনিবার। শুক্রবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল 5টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার 7,90,000 ডোজ টিকা দেশে আসবে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসার কথা রয়েছে। মাইদুল ইসলাম প্রধান বলেন, টিকার চালান গ্রহণ করতে শনিবার বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লুকমান হোসেন মিয়া উপস্থিত থাকবেন। টিকার চালান গ্রহণ শেষে তারা ব্রিফ করবেন। এর আগে 28 আগস্ট জাপান থেকে 6,34,920 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকার পঞ্চম চালান দেশে আসে। গত 24 জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার 2,45,200 ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর 31 জুলাই দ্বিতীয় চালানে 7,81,320 ডোজ টিকা দেশে আসে। গত 2 আগস্ট আসে উপহারের আরও 6,16,780 ডোজ টিকা। 21 আগস্ট চতুর্থ চালানে 7,81,440 ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা ঢাকায় আসে। জাপান কোভ্যাক্সের আওতায় 15টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার 1,10,00,000 ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিল। সে তালিকায় বাংলাদেশের নামও ছিল। উইমেন্স চেম্বারের 5 দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ সমাপ্ত। সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সম্পন্ন হয়েছে 5 দিনব্যাপী বিউটিফিকেশন ও পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ। শুক্রবার বিকেলে বিতরণ করা হয় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ। প্রশিক্ষণে সহযোগিতা করে এসএমই ফাউন্ডেশন। প্রশিক্ষণে 30 জন নারী উদ্যোক্তা অংশ নেন। নগরীর মীরের ময়দানে একটি হোটেলের হলরুমে আয়োজিত সনদপত্র বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেটে দিন দিন নারী উদ্যোক্তাদের সংখ্যা বাড়ছে। করোনাকালে নারী উদ্যোক্তারা বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন। এসব ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য সরকার প্রণোদনার ব্যবস্থা করেছে। বক্তারা বলেন, সরকার নারীর ক্ষমতায়নে কাজ করছে, ফলে দেশের এখন সকল সেক্টরে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ বেড়েছে। ব্যবসা বাণিজ্যেও পিছিয়ে নেই নারীরা। উদ্যোক্তা হিসেবে তারা সফলতা দেখাচ্ছে। সরকারও তাদেরকে নানাভাবে পৃষ্ঠপোষকতা করছে, তাই নারীরা এখন স্বাবলম্বী হচ্ছেন। উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে প্রশিক্ষণের সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহাদিদার আলম নোবেল, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক রাকিব উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন উইমেন্স চেম্বারের সহ সভাপতি লুবানা ইয়াসমিন, পরিচালক রাবেয়া আক্তার রিয়া, তাসমিন আক্তার ও নাসরিন বেগম। সারা দেশে করোনা ভাইরাসে আরও 21 জনের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও 847 জনের শরীরে, আর সুস্থ হয়েছেন 960 জন। শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয় 24,670টি, যাতে শনাক্তের হার 3.47%। আর এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 15,56,758 জন। মোট পরীক্ষায় শনাক্তের হার 15.96%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 12 জন এবং নারী 9 জন। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 17,531 জনের। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 960 জন। এ নিয়ে মোটে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,16,901 জন। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর এর 10 দিন পর প্রথম মৃত্যুর খবর আসে। এরপর কয়েক মাস মৃত্যু ও শনাক্ত ঊর্ধ্বগতিতে থাকার পর গত বছরের শেষ দিকে এসে তা অনেকটা কমে যায়। চলতি বছরের প্রথম 3 মাস অনেকটা নিয়ন্ত্রণে ছিল করোনা পরিস্থিতি। তবে মার্চের শেষ দিক থেকে দেশে বাড়তে থাকে করোনার প্রকোপ। এটাকে বিশেষজ্ঞরা করোনার দ্বিতীয় ধাক্কা বলে জানান। গত এপ্রিল মাস থেকে বাড়তে থাকা করোনার প্রকোপ চরম আকার ধারণ করে জুলাইয়ে।
এই মাসে একদিনে সর্বোচ্চ 264 জন মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া দিনে শনাক্তের সংখ্যাও 15,000 ছাড়ায়। তবে আগস্টের শেষ দিক থেকে করোনার প্রকোপ কমতে থাকে। সেপ্টেম্বর মাস পুরোটা জুড়েই করোনার প্রকোপ নিম্নমুখী রয়েছে। এক সপ্তাহের বেশি সময় ধরে করোনা শনাক্তের হার 5%-এর নিচেই ওঠানামা করছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, টানা কয়েক সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলা যাবে। সিলেটে সর্বশেষ 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন রোগী শনাক্তের সংখ্যা দুটোই কমেছে। এ সময়ে একজনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছেন 12 জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 2-এর নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এমন তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। তাকে নিয়ে মৃতের সংখ্যা 1163 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানীতে 117 জন সহ সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা 972 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 72 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 47 জন রয়েছেন। এর আগে বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে 4 জন মারা গিয়েছিলেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন 7 জন। বাকিদের মধ্যে মৌলভীবাজারের 3 জন ও হবিগঞ্জের 2 জন রয়েছেন। সুনামগঞ্জে কোনো নতুন রোগী শনাক্ত হননি। 744 জনের নমুনা পরীক্ষা করে এই 12 জনকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার 1.61 সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,594 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,810 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,625 জন। সুনামগঞ্জের 6,239 জন, মৌলভীবাজারের 8,103 জন ও হবিগঞ্জের 6,627 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লালাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 33 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,142 জন। তিনি জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 55 জন করোনা রোগী ভর্তি আছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।